বাংলা প্রথম পরীক্ষা একদম লাস্ট ডেইজ প্রিপারেশন, তাই একটু গোছানো হওয়া খুবই ইম্পর্ট্যান্ট। কীভাবে গুছাবা এটা তোমরা আমার চেয়ে ভালো বুঝবা, বা টিচারও তোমাদেরকে বলে দিচ্ছে, তাও আমি আমার আইডিয়া শেয়ার করি যাতে তোমার একটু ভালো আইডিয়া হয়। প্রথম যে জিনিসটা এটা হচ্ছে, আগেই তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি এখন কি পড়ার জন্য বসবা। কি কবিতা, নাকি গদ্য, নাকি নাটক বা উপন্যাস, যে কোনো একটা সিলেক্ট করবা। যারা নাটক বা উপন্যাস পড়ছো তাদের তো অবশ্যই আগে কবিতা কিংবা গদ্য দেখার কথা, যে যেভাবে একটা একটা সিরিয়াল শেষ করবো আর কি। তো ধরে নিলাম তুমি প্রথমে কবিতা সিলেক্ট করলা, যে এখন কবিতা রিভিশন দিবা। আর এটা কীভাবে রিভিশন দেওয়া দরকার দেখো, বাংলায় একটু কঠিন হইতে পারে, প্রতিটা লাইন ইম্পর্টেন্ট হইতে পারে, কিন্তু তাও পড়া কিন্তু বেশি না। তুমি দেখবে ম্যানেজমেন্টের বা অন্যান্য সাবজেক্টের, স্পেশালি যারা এসএসসিতে ইসলাম শিক্ষা পড়ছে তারা চিন্তা করে দেখো, ইসলাম শিক্ষার একটা চ্যাপ্টার মানে বৃহৎ একটা চ্যাপ্টার। সেই হিসেবে দেখা যায় যে বাংলার অনেকগুলো চ্যাপ্টার একসাথে করলে একটা ইসলাম শিক্ষা চ্যাপ্টারের সমান হয়। সো কঠিন না, মানে পার্ট বেশি, চ্যাপ্টার বেশি হলেও পড়া কিন্তু বেশি না, একটু সুন্দর করে পড়লে হবে। তাহলে প্রথমেই সিলেক্ট করবা যে তোমরা কবিতা পড়বা, নাকি গদ্য পড়বা, নাকি নাটক পড়বা, নাকি উপন্যাস পড়বা। ধরে নিলাম যে কবিতা পড়বা, তাহলে এখন কবিতার মধ্যে প্রথমে সবগুলার কবি পরিচিতি পড়ে ফেলবা, মানে সব কবিতার কবি পরিচিতিগুলো ভালো করে পড়বা। কবি পরিচিতিতে ইম্পর্টেন্ট কি, আমার মতে কবি পরিচিতি ইম্পর্টেন্ট হচ্ছে তাদের জন্ম, মৃত্যু আর তাদের জন্মস্থান। মৃত্যুস্থান যদি উল্লেখযোগ্য না হয়, উল্লেখযোগ্য মানে কোনো বিশেষ মুহূর্তের মতো, বিশেষ কোনো কারণে মৃত্যু না হয় বা বিশেষ কোনো জায়গায়, তাহলে এটা স্পেশাল হয় না। তাহলে জন্ম, মৃত্যু, তারপর হচ্ছে তাদের জন্মস্থান বা মৃত্যুস্থান। তারপর কবি পরিচিতি যেটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তাদের স্পেশাল লেখাগুলা, যেমন তেমন লেখা না, যেটা তাদের বিখ্যাত লেখা। তুমি ওখানে কবি পরিচিতি পড়লে বুঝবা, কিংবা স্যারও তোমাদেরকে বলছে, তাদের তো অনেক নাটক, অনেক উপন্যাস আছে। তো এগুলোর মধ্যে যাদের যে নাটক বা যে উপন্যাসটা বিখ্যাত হয়েছে, বা যেটা তোমার শুনতে ভালো লাগবে, যেটা মনে হবে যে এটা নিয়ে তুমি ফেসবুকে বা অন্যান্য জায়গায় শুনছো, তার মানে এটা বিখ্যাত, ওইটা বেশি মনে রাখার চেষ্টা করবো। অবভিয়াসলি সব করবা, কিন্তু যেটা বিখ্যাত ওটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য ওইটা বেশি মনে রাখার চেষ্টা করবা। এছাড়া যাদের দেখবা যে সব কবির দুইটা নাটক বা দুইটা উপন্যাসের কথা বলা থাকবে, স্পেশাল করে একটা উপন্যাস বা একটা স্পেশাল গদ্য কবি স্পেশাল লেখার কথা উল্লেখ থাকবে, ওইটা আলাদা করে নোট করে শিখে ফেলবা। তাহলে প্রত্যেক কবির কবি পরিচয় আগে ভালো করে শেষ করে ফেলবা। শেষ করার সময় ওদের জন্ম, মৃত্যু, ওদের মৃত্যুস্থান আর ওদের বিশেষ লেখাগুলা, যেগুলো বিখ্যাত লেখা ওগুলা, তারপর ওদের পেশা, কোন কবির পেশা কী ছিল। ম্যাক্সিমাম কবির পেশা দেখবা সাংবাদিকতায় থেকেও তারা কী হয়, কবি হয়। তো সাংবাদিকতার ক্ষেত্রে কে কোন পত্রিকায় সম্পাদনা, কে কোন পত্রিকার সম্পাদনার সাথে নিযুক্ত ছিল, এটাও নোট করে নেবা। তাহলে এই যে পড়ার সময় তোমরা অবভিয়াসলি সূচিপত্রে কিংবা কোনো একটা পেজে সংক্ষেপে লিখবা, কবির নাম দিয়ে, জন্ম, মৃত্যু, তারপর তাদের লেখা, বিশেষ স্পেশাল লেখাটা, তারপর তাদের এই যে পেশা, সাংবাদিকতা, এটা। আর একটা হচ্ছে ওই কবির কবিতায় কোন ধরনের বিষয়টা বেশি ফুটে ওঠে। মনে করো কাজী নজরুল ইসলাম, তো কাজী নজরুল ইসলামের কবি পরিচিতিতে একটা লাইন থাকতে পারে যে এই ওনার কবিতায় এই ধরনের বিষয়গুলো ফুটে ওঠে বেশি। এই জিনিসটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মিস করা যাবে না, এটা মিস করে ফেলবা অনেক সময়। তো কোন কবির লেখায় কোন বিষয়গুলো বেশি ফুটে ওঠে ওইটাও নোট করে নিবা। তাহলে এগুলো দ্রুত নোট করে শিখে ফেলবা। নোট করলে লাভ কি জানো, নোট করলে লাভ হচ্ছে মনে থাকে বেশি। সত্যি কথা, তুমি যে লিখবা দেখে দেখে একবার, এটাও তো একটা, ওই যে বলে না একবার লেখা 10বার পড়ার সমান। তো এই জন্য নোট করবা। নোট তো এখনও করার সময় নাই, এটা চিন্তা করিও না। দ্রুত পড়ার সময় সংক্ষেপে একবার লিখে ফেলবা, মানে কোনো একটা পেজে সিরিয়ালি, যাতে সকালে, পরীক্ষার দিন সকালে একবার দেখা যায়। দেন কবি পরিচিতি শেষ করার পর পাঠ পরিচিতি। প্রতিটা কবিতার পাঠ পরিচিতি খুবই ইম্পর্ট্যান্ট। পাঠ পরিচিতি দিয়েই আসলে তুমি কবিতার মূল ভাবটা বুঝবা। এই পাঠ পরিচিতি দিয়েই তুমি সৃজনশীল, সব সব যে কোনো সৃজনশীল, যেই লেভেলের সৃজনশীল হোক, এই পাঠ পরিচিতি দিয়েই তোমাকে সৃজনশীলটা কী করতে হবে, আনসার করতে হবে। পাঠ পরিচিতি মানে কোনো পুরো কবিতার মূল ভাবটা আর কি। তো এই মূল ভাবই তো মেইন, এটার জন্যই তো কবিতা লিখছে। তো এই জন্য এই মূল ভাবটা বুঝলেই তোমার মূলত যে কোনো ধরনের সৃজনশীল আনসার করা কী হবে, সহজ হবে। আর সব সৃজনশীলে তুমি এই মূল ভাবের অ্যাটলিস্ট মনে করো অর্ধেক অংশে এমনিই লিখতে পারবা। এই জন্য
কবির কবিতার পাঠ পরিস্থিতি খুবই ইম্পর্টেন্ট। পাঠ পরিস্থিতি পড়ার সময় স্পেশালি দুইটা জিনিস খেয়াল রাখবা। একটা হচ্ছে ওই কবিতা কোন কবির কোন লেখা থেকে নেওয়া হয়েছে, কোন গল্প, কোন বই থেকে বা কোন উৎস থেকে নেওয়া হয়েছে, এটা তো খুবই ইম্পর্টেন্ট, মাস্ট একটা আসবে পাঠ পরিস্থিতি থেকে, এটা নোট করবা। 2 নম্বর নোট করবা পাঠ পরিস্থিতিতে কতগুলো লাইন থাকে, গুরুত্বপূর্ণ লাইন, মানে কবি এই লেখায় কী ফুটাতে চেয়েছেন, মানে এই কবিতা দ্বারা কবি কোনটা কিসের কথা বুঝাইতে চাচ্ছেন, কিসের কথা বলার জন্য কবি স্পেশালি এই লেখাটা লিখছেন, এরকম কিছু লাইন আছে। কিংবা এই কবিতায় কবি প্রকৃতির এরকম একটা দিক তুলে ধরেছেন, এই ধরনের কতগুলো লাইন থাকে না, মানে এগুলো পড়লেই তুমি বুঝবা। এই ধরনের লাইন যেগুলো আছে, যেগুলো খুবই সিম্পল, এই লাইনগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। ওইখান থেকে একেবারে এমসিকিউ অবিকল পাই যাবা, নয়তো একদম সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন পাই যাবো। এই জন্য কবি পরিস্থিতি আগে শেষ করে ফেলবা, তারপর পাঠ পরিস্থিতিতে 2টা জিনিস নোট করতে বললাম। একটা হচ্ছে সোর্স, কোত্থেকে কবিতাটা নিয়ে আসছে। 2 নম্বর হচ্ছে ওইখানে কতগুলো ইম্পর্ট্যান্ট লাইন থাকে ওই কবিতার স্পেশাল বৈশিষ্ট্য বোঝানোর জন্য, ওই লাইনটা নোট করবা পাইল থাকলে আর কি। আর ওই কবিতার মূল ভাবটা ভালো করে বুঝবা। তারপর পাঠ পরিস্থিতি নোট করার পর, শেষ করার পর শব্দার্থ তো জানো, শব্দ তো পড়ার সময় বুঝবা কোন শব্দটা বেশি ইম্পর্টেন্ট, যে শব্দটা একটু ইন্টারেস্টিং লাগবে তোমার, সেই শব্দটাই হচ্ছে বেশি ইন্টারেস্টিং, সেই শব্দটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর শব্দ তো বললেই অনেক এমসিকিউর গুরুত্বপূর্ণ লাইন কিন্তু শব্দের মধ্যে দেওয়া থাকে। এই জন্য শব্দার্থ অবশ্যই করতে হবে, মাস্ট একটা শব্দার্থ আসবে শিওর, হয় এমসিকিউতে নয় ক নাম্বারে। যে শব্দার্থগুলো তোমার কাছে ইন্টারেস্টিং লাগবে আমি শিওর ওগুলাই পরীক্ষায় আসবে। এই জন্য তুমি বুঝবা, ভয় পাওয়ার দরকার নাই। আর স্যারা তো বলছে কোন শব্দগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, শব্দগুলো শেষ করবা। তারপর যাবা এই যে তোমার মূল পাঠে তোমরা যেভাবে দেওয়া দিতে পারো, আমি আমার আইডিয়াটা শেয়ার করতেছি আর কি। মূল পাঠে কবিতার কিন্তু প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা লাইন যে ওখানে অ্যাটলিস্ট কোন পাখির কথা বলা হয়েছে, আবার পাখিটা ভোরে ডাকে না দুপুরে ডাকে না রাতে ডাকে, আবার কোন ফোকা জিজি ফোকা, আবার জিজি ফোকা কিসের পরে ডাকে, তারপর জিজি ফোকা, মানে এই ধরনের অনেক কিছুই তো আছে। অদ্ভুত প্রশ্ন আসে বাংলা প্রথম পত্রে, এই জন্য অদ্ভুতভাবেই তোমাকে শিখে রাখতে হবে। তো এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে এগুলো আসলে আমার অদ্ভুত লাগে আসলে লাইনগুলো, যে কখন কি হয়, সকালে না দুপুরে, তারপর ওই যে বলে না বারান্দায় কিসের সাথে এসে দাঁড়ালো, খুঁটির সাথে না টিনের সাথে না বেড়ার সাথে, এই ধরনের এমসিকিউগুলি খুবই ইম্পর্টেন্ট। এই কবিতা পড়ার সময় এই এমসিকিউগুলো লাইন করে নিবা, আর মূল ভাবটা কিন্তু আগেই বুঝে নিবা। তারপর যাদের ওই কবিতায় সৃজনশীল লিখতে সমস্যা হয়, নিশ্চিতভাবেই তোমাদেরকে দ্রুত পড়তে হবে, সিরিয়াসলি পড়তে হবে। সৃজনশীল লিখতে যদি কবিতা থেকে সমস্যা হয়, অবশ্যই তোমাদেরকে ওই অধ্যায়ের গাইডে গিয়ে সৃজনশীল রিডিং পড়তে হবে। অনেকগুলো সৃজনশীল রিডিং করে ফেলবা, কড়াই করে ফেলবা, মানে পাঠের মতো। তুমি যেহেতু কবিতাটা কম বুঝতেছো, যদি কবিতাটা কম বুঝো আর কি, আর বুঝলে বেশি পড়ার দরকার নাই, 2-3 সাইডটা পড়ে শেষ করে দিতে পারবা। আর যদি না বুঝো, মানে নতুন লাগে এখনও, তাহলে পড়তে থাকো, কড়াই রিডিংয়ের মতো পড়তে থাকো, ইনশাল্লাহ তুমি ভালো আনসার করতে পারবো কবিতা শেষ করার পর। তারপর তুমি যাবা গদ্যেও একই পলিসি আমার মতে, আগে লেখক পরিস্থিতি, তারপর পাঠ পরিস্থিতি, তারপর শব্দার্থ, তারপর মূল পাঠ। ওইখানের মূল পাঠের যে লাইনগুলো আছে ওগুলোও তো কী পরিমাণ ইম্পর্টেন্ট জানো। ওইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় ক্যারেক্টারগুলো, তারপর ওই ক্যারেক্টারের বৈশিষ্ট্যগুলো, মানে ওই ক্যারেক্টার, ওই চরিত্রে মনে করো ও কী আছে, অনুপমের যে চরিত্র, ওর চরিত্র বৈশিষ্ট্য কী কী, অপুর চরিত্র বৈশিষ্ট্যগুলো কী কী, এগুলো যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, লিখতে পারো সুন্দর করে, তাহলে তুমি যে কোনো ধরনের এমসিকিউ আনসার করতে পারবা। আর একইভাবে যদি ওই পাঠ বা ওই গদ্যটা তোমার বুঝতে কষ্ট হয়, তাহলে অবশ্যই গাইড থেকে সৃজনশীল যখন তুমি রিডিং পড়বা, যে কোনো পার্ট বুঝতে কষ্ট হলে গাইড থেকে যখন সৃজনশীল রিডিং পড়বা, তখন তোমার ওটা আরও ক্লিয়ার হয়ে যাবে। স্পেশালি কবিতার লাইনগুলো কঠিন থাকবে, তো কবিতার লাইনগুলো যখন ওই যে খ নম্বর অনুধাবনমূলক প্রশ্নে গিয়ে গাইডে পড়বা, এই লাইন দিয়ে কী বোঝায়, এই লাইন দিয়ে কী বোঝায়, ওই লাইন দিয়ে কী বোঝায়, তখন আস্তে আস্তে দেখবে পুরো কবিতাটাই বোঝা হয়ে গেছে। তো যখন পুরো কবিতাটাই তোমার বোঝা হয়ে যাবে, তখন আসলে মানে কোনো সমস্যা থাকবে না। অ্যাটলিস্ট তুমি 10 নম্বরের সৃজনশীলটা যদি তোমার কমনও না আসে, তুমি 6 নম্বর 7 নম্বর পাবা, কারণ তুমি তো এখন আজে বাজে লাইন লিখবা না, তুমি এমন কতগুলো লাইন লিখবা যেগুলো কবিতায় আছে।
পড়ে গেলে আর কি, পড়ে না গেলে 1 নাম্বার পাবা হয়তো। তো গদ্য কবিতা শেষ করার পরে তোমরা নাটক উপন্যাসে যাবা। নাটক উপন্যাসটা আসলে এখন বসে সবগুলো পড়ার সময় নাই। তা এখন যেটা করবা সেটা হচ্ছে আমার মনে হয় নাটক উপন্যাসের বেলায় এই যে যারা আগে পড়ো নাই তারা সৃজনশীল রিডিং পড়বা, তাও গাইড থেকে। মানে কোন ক্যারেক্টারগুলো আসতেছে, কোন কাহিনীগুলো, কোন ঘটনাগুলো, নাটক উপন্যাসে কোন ঘটনা ইম্পর্টেন্ট, কোন ঘটনাগুলো বারবার কোয়েশ্চেনে আসতেছে, কোয়েশ্চেনে খুঁজতেছে, ওগুলাই কালকে পরীক্ষায় খুঁজবে শিওর। তো যদি সৃজনশীল রিডিং পড়া নাটক উপন্যাসেরও, তাও ঘটনাগুলা, চরিত্রগুলা, মুহূর্তগুলা আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, আইডিয়া হয়ে যাবে রিডিং করতে করতে। পরপর রিডিং করতে থাকবা, ভয় পাওয়ার দরকার নাই। ভুলে যাওয়া এই চিন্তা করিও না, নিশ্চিত মনে থাকবে। মানে তোমার যদি মনে হয় তুমি পুরা ভুলে গেছো, আসলে এরকম হবে না। তুমি সর্বোচ্চ 30% ভুলে যাবা, 70% এখন মনে থাকবে না, পরীক্ষার হলে মনে থাকবে, উঠবে, মনে উঠবে আর কি। তা এখন তোমরা চেষ্টা করবা যে যেন সব কিছু গুছিয়ে শেষ করা যায়, আর এলোমেলো পড়বা না। রিকোয়েস্ট হচ্ছে এটাই, এলোমেলো করার দরকার নাই। মানে কবিতা শেষ করে তারপর গদ্য, গদ্য শেষ করে তারপর নাটক, তারপর নাটক শেষ করে তারপর উপন্যাস, এভাবে সিরিয়ালি পড়বা। কালকের দিনটা তোমাদের জন্য অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট। দেখা যাবে যে যেহেতু বাংলা প্রথম, এটা ম্যাথ না, তো আগে পড়লেও তোমাকে অবশ্যই কালকে ভালো করে রিভিশন দিতে হবে, মাস্ট। যারা আগে অনেক কষ্ট করছে কিন্তু কালকে সুন্দর করে রিভিশন দিতে পারবে না, তাদের 2-1টা সহজ সহজ এমসিকিউ এমনিতেই ভুলে হয়ে যাবে। মানে দেখবা যে এমন একটা এমসিকিউ সামনে চলে আসছে যেটা আল্লাহ আল্লাহ ফুসি কিন্তু মনে করতেছে না আনসারটা, এরকম কনফিউশন হয়ে গেছে 2-3টা অপশন নিয়ে। এটার কারণ কি, হয় রিভিশন দিতে পারবে না, নয় কী করে ফেলবা, ভুলে ফেলবা, মানে পড়ো নাই, ভুলে পড়ো নাই। তো নোট করে রাখবা, তাতে পরীক্ষার দিন সকালে একবার রিভিশন দেওয়া যায়, একবার চেক দেওয়া যায়। ঘুম তো ভালো দরকার, আর যাদের রাত জাগার অভ্যাস আছে সমস্যা নেই, তারা প্রচুর পড়ালেখা করতে পারো, রাত থেকে ফাটাই ফেলতে পারো। স্পেশালি আমরা রাত জেগে পড়ে মানে সারা রাত পড়তে পারি। তাই এখন যারা এরকম পারো তারা রাত জেগে পড়তে পারো, আর যাদের অভ্যাস নাই তারা কিন্তু কোনো দরকার নাই রাত জেগে পড়ার। তারা আর্লি ঘুমাই যাবা আর সকালে আর্লি উঠবা। রাত জেগে পড়লেও সকালে আর্লি উঠে চলে যাবে। সকালে আর্লি উঠে কিন্তু একটু পড়তে পারা মানে হচ্ছে সব কিছু আবার মাথায় নিয়ে চলে আসা। ঘুমাইলে মানুষের মস্তিষ্ক একটু অলস হয়, তো এখন ঘুম থেকে উঠে অলস মস্তিষ্ক নিয়ে কিন্তু পরীক্ষার হলে যাওয়া উচিত না। এজন্য যত আর্লি সম্ভব ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কী করবা, পড়তে শুরু করে দিবা। পড়তে 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 তোমার মস্তিষ্কের যে অ্যাক্টিভিটিটা ওইটা বাড়বে। এটা বাড়লে হবে কি, তোমার লেখার স্পিড, মনে পড়ার স্পিড, এগুলা দারুণ কাজ করবে। তোমাদের সাথে ছিলাম না আজকে, এই জন্য টেনশন হচ্ছে। অবশ্যই তোমাদেরকে ক্লাসে বা ক্লাসের বাইরে যে যা বলছে স্যারেরা, এখানে আমার নতুন কিছু বলার দরকার নেই। আমি আসলে মানে আমরা আমাদের চেষ্টা করছি, তাও হয়তো আমরা আরও ভালো চেষ্টা করতে পারতাম, আমরা আরও ভালো কিছু দেওয়ার ক্ষমতা রাখি, অ্যাবিলিটিও ছিল, কিন্তু নানা কারণে আসলে দেওয়া হয় না। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর ইনশাল্লাহ তোমরা ভালো করে পরীক্ষা দেবে আর সেরা একটা রেজাল্ট হবে আমি আশা করি। আর তোমাদের যে কোনো সমস্যা থাকলে তোমরা বলতে পারো মেসেজে, হোয়াটসঅ্যাপে, আমরা চেষ্টা করব। আর ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। আর তোমাদের গিফট, পরীক্ষার রেজাল্ট অনুযায়ী, রেজাল্ট যেরকমই হোক, একেবারে যদি রেজাল্ট এক্সপেক্ট মানে খারাপ হয়, তাও তোমাদের জন্য গিফট থাকবে, এটা শিওর। তোমাদেরকে আমরা কোনো গিফট দিই নাই, আমরা রেজাল্টের পরেই তোমাদের গিফট দিব। আর রেজাল্টের পরে ইনশাল্লাহ আমরা একটা আয়োজন হবে, মজা হবে, তোমরা অবশ্যই আসবে। এটা তখন বলবো, সমস্যা নেই, আগে আরামসে পরীক্ষাটা দাও, সুন্দর করে পরীক্ষাটা দাও, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।